পুণ্যভূমি ফিলিস্তিন আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি দীর্ঘদিন ধরে নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত ফিলিস্তিনবাসী, তাদের এই বঞ্চনার শুরু হয়েছিল ইউরোপ থেকে আসা একদল কপর্দকহীন মানুষকে আশ্রয় দিতে চেয়ে। আর যারা আশ্রয় দিয়েছে তারাই আশ্রিতের কাছে লাঞ্ছিত এবং নির্যাতিত। আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর শাহ কাউসার মোস্তফা আবুল উলাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান এবং প্রফেসর। একই সাথে তিনি আল কোচ কমিটি বাংলাদেশের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে। আমাদের মাঝে আরও আছেন ডক্টর আনোয়ারুল কবির আরিফ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই ডক্টর আনোয়ারুল কবির কাছে জানতে চাচ্ছি, দাবি করা হচ্ছে যে আজকের যারা জায়নবাদী ফিলিস্তিনে বসবাস করছে এটা তাদেরই আদিভূমি। আমি এই বিষয়ের ঐতিহাসিক প্রেক্ষাপটটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আসলে ফিলিস্তিন কি বর্তমানে ইসরায়েলের আদিভূমি? আসলে আমাদের ইসরায়েলের ইতিহাসটা যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের দেখতে হবে প্যালেস্টাইনিয়ানদের আদি অধিবাসী এবং নাকি ইসরায়েলের আদি অধিবাসী। যদি আমরা আজ থেকে কয়েক হাজার বছর আগে ফিরে যাই, যখন আর কি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম ব্যাবিলন থেকে সেখানে মাইগ্রেশন করে চলে গিয়েছিলেন ফিলিস্তিনে, তখন ফিলিস্তিনে অলরেডি সেখানে একটা কমিউনিটি বাস করতো যারা ক্যানানিটস পপুলেশন, যারা ওইখানে আগে থেকেই তারা ওখানে বসবাস করতো। সুতরাং ওরা আগে থেকেই সেখানকার আদি অধিবাসী হিসেবে স্বীকৃত ছিল। এবং প্যালেস্টাইনিয়ানরা হচ্ছে, যদি আমরা আরও অতীতে ফিরে যাই তাহলে হযরত নূহ আলাইহিস সালামের যে বংশধর, তার একটা ছেলে হচ্ছে সাম, তো সামের বংশধর হচ্ছে তারা, এবং তারা সেখানে অনেক আগে থেকেই সেখানে বসবাস করছে। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আর কি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হলেন যে বাবেল থেকে সেখানে উনি মাইগ্রেট করে যাবেন, তখন তিনি সেখানে মাইগ্রেট করে গিয়েছেন। তারপরে সেখানে হযরত ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, তার বংশধররা সেখানে পরে আর কি সেটেলড হয়েছেন তারা সেখানে। তো এটা যদি আমরা বলতে যাই সেখানকার আদিবাসী কারা, তাহলে প্যালেস্টাইনদের আদিবাসী বলতে হবে। আর যদি আমরা প্রবাসী কারা কিংবা অভিবাসী কারা যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে বলা যায় যে মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যারা ডিসেন্ডেন্ট, হ্যাঁ, তারা হচ্ছে ওইখানকার আদিবাসী। এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে ইসরায়েলরা কিন্তু কখনোই আর কোনো আদিবাসী হিসেবে নিজেদেরকে বলে দাবি করে না। তারা হচ্ছে ধার্মিক একটা রং এটাতে দেয়, এবং তারা যেটা বলতে চায় সেটা হচ্ছে যে তাদের যে ওল্ড টেস্টামেন্ট এবং তওরাতে সেখানে বলা হয়েছে যে এই ভূমিটার তারা উত্তরাধিকারী হবে, এবং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ভূমিটা দেয়া হয়েছে আর কি। কিন্তু আমরা যদি স্বয়ং ওল্ড টেস্টামেন্টের যে জেনেসিস চ্যাপ্টার 17 এবং সেটা ভার্স 7 এবং 8 এই দুটোকে দেখি, তাহলে আমরা সেখানে দেখি যে ওখানে যেটা বলা হয়েছে সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ডিসেন্ডেন্টের জন্য এখানে এই ভূমিটাকে ঘোষণা করা হয়েছে। এবং এই ডিসেন্ডেন্ট যে সেখানে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধরও এখানে তার মধ্যে অন্তর্ভুক্ত হয়, হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধরও অন্তর্ভুক্ত হয়। দুটো ধারাই এখানে তাহলে মানে ওই যে ওল্ড টেস্টামেন্টের যে দাবি সেই অনুযায়ী দুটো ধারাই সেখানে মুসলমানরাও তাহলে আজকে যারা এখানে আছে তারা সেখানকার, তারাও ওইখানকার মানে ঐশী গ্রন্থ অনুযায়ী তারা সেখানকার অধিবাসী হতে পারে। আর আরেকটা বিষয় আমি একটা সংক্ষেপে বলে দিই যে আসলে আমরা কোনো এলাকার অধিবাসী কি কেউ অভিবাসী, এই বিষয়টা ডিপেন্ড করে হচ্ছে যে ঐতিহাসিকভাবে কে ওইখানে স্থায়ীভাবে বসবাস করছে। কারণ আমরা জানি যে প্রত্যেক এলাকার অধিবাসীরা বিভিন্ন সময় তাদের বিভিন্ন অ্যাডভার্সিটির কারণে দেখা যায় এক এলাকা থেকে আরেক এলাকায় তারা মাইগ্রেশন করে চলে যেতে বাধ্য হয়। এটা ক্যানানিটসদের ক্ষেত্রেও ঘটেছে এবং যারা ইসরায়েলি তাদের ক্ষেত্রেও ঘটেছে, হ্যাঁ, যে তারা কখনো বাধ্য হয়েছে এখানে মাইগ্রেট করতে, কখনো যেমন বখতে নাসর বলা হয় আর কি ইসলামে যাকে আর কি, হ্যাঁ, যাকে নেবুনার এই ইয়েতে আর কি মানে উইকিপিডিয়া যাকে আর কি ইয়ে হিসেবে উল্লেখ করা হয়েছে নেবুচাঁদনেজার বলে। সে নেবুচাঁদনেজারের সময় সে ব্যাবিলন থেকে আক্রমণ করে ফিলিস্তিনে, এবং সে ফিলিস্তিনে আক্রমণ করার পর সেখানে তাদেরকে অসংখ্য মানুষকে তাদেরকে বন্দি করে নিয়ে চলে আসে এই ব্যাবিলনে, ইরাকের ব্যাবিলনে। তারপরে এভাবে কয়েকবার তারা তাদের ভূমি থেকে চ্যুত হয়েছে, হ্যাঁ, কখনো তা
এই বখতে নাসর, তারপরে রোমানদের সময়ও মানে 1705 হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 75তম বছর, তখনও দেখা গেছে যে তারা জিউসরা জেরুজালেমে রিভোল্ট করেছে। সেই রিভোল্টের পর সেখানে তাদের উপর আক্রমণ করা হয়েছে, আক্রমণ করে তাদেরকে আবার সেখান থেকে 1/10 মানুষকে হত্যা করা হয়েছে এবং বাকি অংশকে সেখানে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে ইয়েতে। সাইরাসের সময় আবার দেখা গেছে যে ব্যাবিলনে যাদেরকে নিয়ে আসা হয়েছিল তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে এখানে। সুতরাং ওইখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার আলোচনা থেকে যেটা আমরা বুঝতে পারছি যে যে আদিবাসী বলে যে দাবি করা হয় বিষয়টা মোটেই সত্য নয়। যদি তাদের টেস্টামেন্টও আমরা দেখি, ওল্ড এবং নিউ টেস্টামেন্টও দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনেরও এখানে আদিবাসী হিসেবে পরিগণিত হয়ে আসছে। হ্যাঁ, আরেকটা বাংলাদেশ ভারতের ক্ষেত্রে আমরা দেখি জমিকেও বিক্রি করছে, আবার সেখানে এখান থেকে বাংলাদেশ থেকেও ইন্ডিয়া চলে যাচ্ছে, ইন্ডিয়া থেকেও বাংলাদেশে জমি বিক্রি, এটা আরেকটা প্রসিডিওর। হ্যাঁ, জমি বিক্রি, তারপর ধর্মান্তরিত হওয়া। এখন যারা প্যালেস্টাইন আছে এরা ঐতিহাসিকভাবে বসবাস করছিল এবং ইসলামিক বিভিন্ন শাসন আমলে তারা ওইখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। এমনকি আমরা জানি যে মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে মানে 1948 সালের আগ পর্যন্ত যেমনভাবে ওখানে প্যালেস্টাইনরা সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু পরবর্তীতে এখন প্রায় সমান হয়ে গেছে তারা, কিন্তু এর আগে তো সবসময় এখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ ছিল। ধন্যবাদ। আমরা এখন একটু ডক্টর শাহ কাউসার মোস্তফা আবুল উলাইহ স্যারের কাছে যাব। স্যার, আপনি দীর্ঘদিন ধরে আল কুদস কমিটির চেয়ারম্যান। বাংলাদেশে আল কুদস কমিটির কার্যক্রম সম্পর্কে যদি কিছু বলতেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আসহাবি ওয়া উলি উম্মতি আজমাইন ওয়া বারিক ওয়াসাল্লিম। ফিলিস্তিনিদের অধিকার সংরক্ষণের জন্যই আল কুদস কমিটি, যে বাইতুল মুকাদ্দাস যেটা আমাদের প্রথম কিবলা, সুতরাং এটা আমাদের ধর্মীয় আবেগ এর সাথে জড়িত। সেটা যখন ইহুদিরা এই জায়ানবাদী শক্তি এটাকে নিয়ন্ত্রণে নিয়ে নিল এবং মুসলমানদেরকে সেখানে ইবাদত করতেও দিচ্ছিল না, সুতরাং আল কুদসকে এর মুক্তি বা একে মুসলমানদের অধিকারে রাখার এই চিন্তা থেকেই ইরানে যখন ইসলামী বিপ্লব হলো 1979 সালে, তখন এর যে বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনি, রুহুল্লাহ খোমেনি রহমতুল্লাহ আলাইহ, তিনি ঘোষণা করলেন রমজান শরীফের পবিত্র রমাদান মাসের শেষ শুক্রবারকে আল কুদস ডে হিসেবে। সেখান থেকে আল কুদস কমিটি পৃথিবীর বিভিন্ন দেশে গঠিত হয়েছে, বাংলাদেশেও সেটা আমরা গঠন করেছি। তখন থেকে আমরা উদযাপন করছি সেই শেষ শুক্রবারকে, জুমাতুল বিদাকে আল কুদস দিবস হিসাবে। এবং আমরা এই আল কুদস যে মুসলমানদের অধিকার, এটা মুসলমানদের প্রথম কিবলা, এর সাথে আবেগ ধর্মীয় অনুভূতি জড়িত, সেটাকেই ন্যায্য দাবিটাকেই সুপ্রতিষ্ঠিত করা এবং বাংলাদেশের মানুষকে, বিশেষ করে বাংলাদেশে এটাকে সুপরিচিত করা বা এই দাবিকে যাতে আমরা যথার্থভাবে সবার সামনে তুলে ধরতে পারি, সেই প্রয়াস থেকে আল কুদস কমিটি কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক প্রসঙ্গে আসি, যে 7ই অক্টোবর 2024 হামাসের আল আকসা ফ্লাড যেটা বর্ণিত, যে এর আসলে কারণ কি বা তারা আসলে কতটুকু সফলতা তারা পেয়েছে এই আল আকসা ফ্লাডের মাধ্যমে? আমরা এখানে যে জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে, একটা জাতি প্রায় 75 বছর ধরে নির্যাতিত নিপীড়িত হয়ে আসছে এবং তারা বিশেষ করে গাজা স্ট্রিপের কথা যদি আমরা বলি, গাজা স্ট্রিপটা হচ্ছে খুবই সীমিত একটা এরিয়া, 40 কিলোমিটার লেন্থ এবং উইথ হচ্ছে 6 থেকে 8 কিলোমিটার। এরকম একটা ইয়ের চারদিকে আবার দেয়াল তৈরি করা হয়েছে। সে দেয়াল করে এটাকে সম্পূর্ণরূপে ইসরায়েল থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, মিশর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, অন্যান্য এলাকা থেকে বিচ্ছিন্ন করছে। এরকম একটা জায়গায় সেখানে তাদের তেমন কোনো শিল্প কারখানা নেই, সেখানে কোনো কৃষি জমি হিসাবে তেমন কৃষি জমি নেই, অথচ 2.1 মিলিয়ন মানে 22 লক্ষ লোক সেখানে জীবনযাপন করে। এরকম একটা অবস্থায় তাদের একমাত্র যেটা তাদের সাহায্য ছিল, কাতারের পক্ষ থেকে $300 মিলিয়ন সেখানে বাৎসরিকভাবে তাদেরকে অনুদান দেওয়া হতো। এই $300 মিলিয়ন তাদের বিভিন্ন তারা ওখানে ব্যবসা বাণিজ্য অন্য জায়গা থেকে কমোডিটিস যেগুলো প্রয়োজন সেগুলো তারা আনতো আর কি। কিন্তু আমরা দেখি যে মধ্যপ্রাচ্যে একটা সমীকরণের পরিবর্তন হয়ে যাচ্ছিল। সেটা কি? সেটা হচ্ছে যে ইসরায়েলের সঙ্গে আরব যে দেশগুলো আছে, কাতার, বাহরাইন, সৌদি আরব, মিশর, ইথিওপিয়া, সবগুলো দেশের সঙ্গে একটা
সম্পর্কে নর্মালাইজেশনের প্রক্রিয়া চলে যাচ্ছিল এবং এই প্রক্রিয়াটা যখন একেবারে স্বাভাবিক হয়ে যেত, ফিলিস্তিনের যে গাজার উপকূলে যারা বসবাস করছে তারা ওই $300 মিলিয়ন থেকেও তারা বঞ্চিত হতো এবং এখানে এমন একটা প্রক্রিয়ার মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছিল, সেঞ্চুরি ডিল বলি কিংবা আব্রাহামিক অ্যাকর্ডস যেটা বলা হয়, যে আব্রাহামিক চুক্তি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী যারা আছেন আর কি, মানে ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান, তাদের মধ্যে একটা ঐক্যের নামে ফিলিস্তিনিদের অধিকারটাকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হচ্ছিল। তাদের অধিকারটাকে সম্পূর্ণরূপে অস্বীকার করে তাদেরকে একেবারে এমন একটা অবহেলিত কমিটির পরিবর্তে যারা যদি বেঁচে থাকুক, মারা যাক, তাদের অন্য কোনো সরকার কিছু যায় আসে না। এবং শুধু বাদ ছিল যে মানে বাহরাইন, কাতার এবং অন্যান্যরা সবাই সম্পর্ক স্থাপন করেছিল, শুধু সৌদি আরব এই বিষয়টা বাদ রেখেছিল এবং সৌদি আরবে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওটার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছিল। এরকম একটা পরিস্থিতিতে যেটা ঘটেছে, হামাস দেখছে যে তাদের অস্তিত্বের সংকটে তারা পড়েছে। কেননা পরে যদি এই চুক্তিতে যদি হয়ে যায় আব্রাহামিক অ্যাকর্ডসের ইয়েটা, তা পরবর্তীতে ওরা নিজেরা বেঁচে থাকার জন্য যে তাদের যে সাহায্যটা পেত ওটা বন্ধ হয়ে যেত এবং তাদেরকে এখান থেকে জোরপূর্বক মাইগ্রেট করানো হতো তখন। হ্যাঁ, বিভিন্ন কথাও হচ্ছিল। এসব দেখে 7ই অক্টোবরে তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা এমন কিছু করা উচিত যেটা হলে এরপরে যাতে কেউ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টাকে যাতে কেউ মাথায় আনতে না পারে এবং সেটা তাদের অস্তিত্বকে রক্ষার জন্যই তারা এটা করেছে। এটা এমন নয় যে 7ই অক্টোবর একটা মানে ড্রামাটিক কোনো সিদ্ধান্ত নিয়ে তারা আক্রমণ করে ইসরায়েলকে সারা পৃথিবীকে চমকে দিয়েছে, এমন কিছু না, বরং তাদের অস্তিত্বের টিকিয়ে রাখার জন্য এটা আক্রমণটা করেছে আর কি। তাহলে এটা একটা তাদের লক্ষ্য ছিল, হ্যাঁ, জীবন বাঁচানোর, যেটা তারা অর্জন করেছে। আর একটু সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো যে এই যে এখানে আমরা দেখলাম যে এই প্রতিরোধ অক্ষ যাদেরকে বলা হয়, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের যোদ্ধারা এবং আরও অন্যান্য গোষ্ঠীগুলো, এখানে দেখা যাচ্ছে তাদের পলিসি মেকার বা ডিসিশন মেকিং যারা করে তাদের মধ্যে শীর্ষস্থানীয় নেতৃবর্গ শহীদ হয়েছেন। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের তেমন কোনো বড় নেতা ওইভাবে নিহত হয়নি এই যুদ্ধে। তাহলে এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আসলে ব্যাপার হচ্ছে যে এই ইসরায়েলের সঙ্গে গাজার একটা হচ্ছে অসম যুদ্ধ। মানে আমরা যদি বলি যে পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার ইসরায়েলের সঙ্গে আছে, সেখানে গাজা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিগৃহীত, সুবিধা বঞ্চিত একটা কমিউনিটি, যাদের কোনো ধরনের কিছুই নেই আর কি। এরকম একটা কমিউনিটি যখন একটা অসম যুদ্ধে যারা যখন অংশগ্রহণ করে, তখন আধুনিক টেকনোলজি, আপনি মানে শুনে আশ্চর্য হবেন যে 250 আপনার ড্রোন প্লাস স্যাটেলাইট গাজার উপর মনিটর করে সবসময় এবং ওদেরকে সার্ভিলেন্সে রাখে যে প্রতি মুহূর্তে গাজায় কী হচ্ছে সেটাকে। এইরকম একটা মনিটরিংয়ের মধ্যে থাকার পর সেই তাদের যে শোচনীয় অবস্থা, এইরকম শোচনীয় অবস্থায় তারা যখন একটা অসম যুদ্ধে অংশগ্রহণ করে, তখন অটোমেটিক্যালি তাদের শীর্ষস্থানীয় নেতারা টার্গেটেড হবে, তারা নিহত হবে, এটাই স্বাভাবিক। বিশেষ করে যদি আমরা যুদ্ধের বিষয়টাকে ধরি, যুদ্ধের আন্তর্জাতিক যে জেনেভা কনভেনশনের যে বিধিবিধান আছে, সেই বিধিবিধান অনুযায়ী কখনোই আর কি এসব ব্যক্তিদেরকে এভাবে টেরোরিস্ট অ্যাটাক করে টার্গেটিং করার কোনো অধিকার কিন্তু কোনো যুদ্ধের ইয়েদের, যা ওরা এই নীতিটাকে কোনো আন্তর্জাতিক মানবাধিকার নীতি, যুদ্ধ নীতি কোনো কিছুই তারা ইসরায়েল এটাকে মানে না। কিন্তু এর পক্ষে হামাস কিংবা হিজবুল্লাহ, এদের পক্ষে তো এই মানবাধিকারের লঙ্ঘন করে এইভাবে টার্গেট কিলিং করে যুদ্ধের যে নীতিমালা সেটাকে লঙ্ঘন করা তো কখনোই সম্ভব না আর কি। এই জন্য একদিকে ওদের টেকনোলজির বিষয়টাকে আমাদের দেখতে হবে, যেটা যার মাধ্যমে ওরা টার্গেট কিলিং করেছে, যেটা তাদের জন্য সম্পূর্ণ অবৈধ একটা পন্থা ছিল। এদিকে আমাদের দেখতে হবে যে এরা একদিকে মানবিক কারণে এটা করতে পারেনি, 2 নাম্বার হচ্ছে যে যদি তারা এটা করতো তাহলে এদেরকে আরও বেশি সমালোচনার সম্মুখীন হতে হতো, সেটাতে তারা বাঁচতে চেয়েছে। আমি স্যারের কাছে আসতে চাচ্ছি। স্যার, যেটা বোঝা যাচ্ছে সেটা হলো ইসরায়েল আসলে যুদ্ধ করেনি, যুদ্ধ অপরাধ করেছে। কিন্তু এই ক্ষেত্রে আন্তর্জাতিক যে সকল সংস্থাগুলো আছে তাদের ভূমিকাটা কী স্যার? তাদের ভূমিকা কিছু আছে বলেই মনে হয় না, যেভাবে থাকা উচিত ছিল, যা আছে নাম কোয়াস্তে আছে, এটা দায়েশেরা গোছের। এটা তো সুস্পষ্ট হবে সবার কাছে, স্পষ্ট যে দায়েশেরা গোছের কিছু বক্তব্য কখনো কখনো দেওয়া হয়, এফেক্টিভ কিছু হচ্ছে। এফেক্টিভ কিছু হওয়া আমরাও করতে পারছি, মুসলিম ওয়ার্ল্ড ইভেন কি ওআইসি পর্যন্ত নিশ্চয়ই বলা যায়। এইটা তো উচিত ছিল না কোনোভাবে। এটা ওআইসির যে উদ্দেশ্য, ওআইসি গড়ে তোলা হয়েছে, সেখানে তো প্রতিদিনই এর প্রতিবাদ, প্রতিটি ঘটনার প্রতিদিনই প্রতিবাদ যাওয়া উচিত ছিল ওআইসির কাছ থেকে বা জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে। এই যে প্রতিদিন লোক মারা যাচ্ছে, প্রতিদিনই প্রতিবাদ হওয়া উচিত ছিল, বিভিন্ন স্টেপসগুলো নেওয়া উচিত ছিল। সেই ক্ষেত্রে তো আমরা কিছুই করতে পারছি না। এইগুলি তো
অত্যন্ত তারা আমি বলবো যে ব্যর্থই। যে বিশ্ব সংস্থা ইভেন ওআইসি আমরা সত্যিকার অর্থে তারা ব্যর্থই হয়েছে যে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের, নিপীড়িত মানুষের, যেখানে এত এত লোক মারা গেল, নির্মমভাবে শিশু মহিলা নিহত হলো, যেটা যুদ্ধের রীতিনীতির পরিপন্থী, সেই কাজগুলো তো চলছে আমাদের চোখের সামনে। আমরা একটু দায়সারা গোছের মাঝে মাঝে বিবৃতি দিচ্ছি, সেই বিবৃতিও সেইভাবে স্ট্রংলি হচ্ছে না। এগুলি তো মোটেই এটা আমি তো বলবো যে ইভেন ইহুদিদের মধ্যে একটা গ্রুপ ইউএসএতে, আমি বলবো যে তারা যে প্রতিবাদটা করেছে সেটা বরং হচ্ছে স্ট্রং। আমি মনে করবো যে সেখানে তাদের মধ্যে যে কিছু লোকের মধ্যে যে বিবেক আছে, মনুষ্যত্ব আছে, সেটাই প্রমাণিত হয়েছে ইউএসএতে, সেটা হয়েছে। তা আমাদের আরও আমরা যদি হিউম্যান বিইং হিসেবে পরিচয় দিতে চাই, তাহলে আমাদের সবারই এখানে এগিয়ে আসা উচিত, জাতি ধর্ম নির্বিশেষে। আর মুসলমানদের তো আরও বেশি ব্যাপকভাবে তাদের ইমানি দায়িত্ব। এটাই বলছি স্যার, মানে দেখা যাচ্ছে যে ইয়েমেন সৌদি আরবের উপর দিয়ে যে ইসরায়েলে আক্রমণ করতেছে, অথচ ইসরায়েলের পাশেই জর্ডান আছে, সৌদি আরবের সাথেও ইসরায়েলের বর্ডার আছে, কিন্তু আমরা তাদের কোনো ওই ধরনের স্ট্রং ভূমিকা রাখতে দেখি না। এখন ইয়েমেন থেকে যে তারা যে প্রতিরোধ করতে চাচ্ছে বা গাজাবাসীর পক্ষে যে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন স্যার? ওইটাই তো বিষয়টা, এরকম যে ইয়ামানের লোকদের মধ্যে একটা মানবিক দিক আছে বা একটা স্পিরিট আছে বলবো, যেটা দিস কান্ট্রিজ আর ল্যাকিং, কিন্তু এটা তো হওয়া উচিত নয়। সবারই তো সেখানে এগিয়ে আসা উচিত। এবং আমরা বলবো না কাউকে অপ্রেস করা, কারোর প্রতি জুলুম করা, কিন্তু জুলুম প্রতিরোধে তো সবাইকে এগিয়ে আসতে। মুসলমান হিসেবে আমরা কারোর প্রতি জুলুম হোক এটা আমরা কখনো কামনা করতে পারি না। আমাদের ধর্ম এটা পারমিশন দেয় না। ইনোসেন্ট লোক, সাধারণ লোক, যুদ্ধের নীতি আছে, যুদ্ধক্ষেত্রে যুদ্ধের, যেটা ডক্টর কবির বললেন যে যুদ্ধের কিছু নীতি আছে। এই যে হত্যাগুলি করা হচ্ছে, এইগুলি তো যুদ্ধের নীতির পরিপন্থী। এই ক্ষেত্রে এই আওয়াজগুলি তো উঠা উচিত যে তোমরা যা করছো এটা অমানবিক। বিশ্বজনীনভাবে সমস্ত দেশগুলোর, আশপাশের দেশগুলি তারা তো আরও ভোকাল হওয়া উচিত না, আরও কথা বলা উচিত যে আপনার এগুলি কী হচ্ছে। তাদের সাথে তো সখ্যতা, এই অমানবিক কাজ হচ্ছে, সেখানে আমি যদি তাদের সাথে সখ্যতার তো প্রশ্ন ওঠে না। প্রতিদিনই প্রতিবাদ করতে, প্রতিটি ঘটনার জোরালো প্রতিবাদ করা উচিত, এবং সেটা হচ্ছে না বলে, এবং আপনার সেই ক্ষেত্রে কীভাবে চাপ প্রয়োগ করা যায়, সেই ক্ষেত্রে মুসলমানদেরকেও, মুসলিম কান্ট্রিগুলিকেও ভাবতে হবে যে আমরা কৌশল কীভাবে অবলম্বন করব। তারা যদি কৌশল অবলম্বন করে, আমরা ন্যায়ের পক্ষে, আমাদের অধিকারকে রক্ষার জন্য, এই নির্যাতিত মানুষেরকে রক্ষা করার জন্য আমাদেরও কৌশল অবলম্বন করতে হবে। কৌশল করেই কাজ করতে তো হবে, সেটা ফিল করতে হবে, অনুভব করতে হবে তাদের উপর কী কেমন জুলুম হচ্ছে। এই জুলুমকে থেকে তাদেরকে বাঁচানোর ব্যবস্থা তো চিন্তা করতে হবে। ডক্টর আনোয়ার কবির, যুদ্ধের শুরুর দিকে, বিশেষ করে 7ই অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে সমালোচনা শুনতে পাচ্ছি এরকম, যে কেন গাজার মানে হামাস আক্রমণ করতে গেল, মুসলমানরা তো আক্রমণ করে না, আক্রান্ত হলে প্রতিরোধ করে, তাহলে কেন হামাস আক্রমণ করতে গেল? হামাস আক্রমণ করার ফলেই আজকে যে বিপর্যয় গাজাবাসীর উপরে নেমে এসেছে তা ঘটছে। আসলে আমি প্রথমেই বলেছি যে আসলে একটা ষড়যন্ত্র অনেক দীর্ঘদিন ধরে চলছিল, যেটা যে বললাম যে সম্পর্ক নর্মালাইজেশনের যে বিষয়টা আর কি, এটা বিষয়ের পরে অটোমেটিক্যালি তাদের যে অধিকার, এমনকি বাঁচার অধিকার, সেটাকে এক ধরনের অস্বীকার করা হচ্ছিল। তাদেরকে এমন একটা অবস্থায় ফেলা হয়েছে যে ফেলার অবস্থা তারা থেকে বের হয়ে আসার জন্য এই ধরনের একটা পদক্ষেপ তারা নিতে বাধ্য হয়েছে। আমি বলবো এটা বাধ্য হয়েছে। তারা এমনি যে কোনো একটা জাতি কখনোই চায় না যে তারা নিজেরাই হুমকির মুখে পড়ুক। আর এমনি তো তারা তো যুদ্ধাবস্থার মধ্যেই ছিল। হ্যাঁ, বিষয়টা এরকম না যে তারা শুরু করেছে, বরং যুদ্ধাবস্থার মধ্যেই ছিল। এতদিন তারা প্রতিরোধ করার সুযোগ পেয়েছে, তারা কাজে লাগিয়েছে। হ্যাঁ, তা তো অবশ্যই। আর যেটা বললাম যে অনেক খাদ্যাভাব কিন্তু অলরেডি দেখা যাচ্ছিল আর কি। এই যুদ্ধের 7ই অক্টোবরের আগে সেখানে গ্যাস, পানি, বিদ্যুৎ, এগুলো সংকট প্রচণ্ড রকম দেখাচ্ছিল। তারপরে এমনকি আটা, ময়দা, এগুলোও সেখানে সংকট দেখাচ্ছে। মানে রেগুলার যে তাদের যে রুটিগুলো তৈরি করতো, সেই রুটির কারখানাগুলো অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। এরকম একটা অবস্থায় তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য এই ধরনের একটা অ্যাটেম্প্ট তারা নিয়েছে। একটা কথা চলছে যে এর সমাধান হিসেবে যে ফিলিস্তিনের এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এখানে বিশেষ করে পাশ্চাত্য থেকে একটা দ্বিরাষ্ট্রনীতির
একটা সমাধানের কথা বলা হচ্ছে। এই দিক থেকে আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে দেখতেছি না, তারা দ্বিরাষ্ট্রনীতির কথা বলে না, তারা বলে যে এক রাষ্ট্রই হবে, কিন্তু সেটা ভোটের মাধ্যমে নির্বাচিত হবে কারা ফিলিস্তিনকে শাসন করবে। এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। আসলে ব্যাপার হচ্ছে কি, আপনার কি কোনো কিছু তো আরেকটা জাতির উপর চাপিয়ে দেওয়া যায় না। মানে আপনি যখন আর কি আমরা দেখি যে একের পর এক জাতিসংঘের পক্ষ থেকে 1948 সালের পর থেকে আমরা বারবার, মানে এখন বলা হয় যে অন্ততপক্ষে 45টা ইউএন রেজুলেশন ভঙ্গ করেছে ইসরায়েল, এবং প্রত্যেকটা যুদ্ধের পরে তাদের সম্প্রসারণ নীতি তারা অব্যাহত রেখেছে। মানে তাদের আমার 1948-এর পরও বলা হয়েছে যে 50-50, মানে ফিলিস্তিনের জন্য 50% এবং 50% ভূমি, কিন্তু তারা সেটাকেও ভায়োলেট করে তারা 70% ভূমি পর্যন্ত দখল করেছে। তাই এখন অলমোস্ট বলে যে 94% ভূমি হচ্ছে ইসরায়েল দখল করে ফেলেছে। যে জাতিটা এতটা আগ্রাসী, তারা কখনোই চায় না যে দুইটা রাষ্ট্র আপনি কত করবেন, 6% জায়গায় একজনকে দেবেন আর 94% যে মানে আপনারা একসময় ছিলেনই না, মানে ইসরায়েলিদেরকে বলছি, আপনারা একসময় ছিলেনই না এই অঞ্চলে, আপনারা মাইগ্রেট করে এই অঞ্চলে এসেছেন, আপনারা দখলদার। হ্যাঁ, একরকম মানে দখলদার হয়েও আপনারা যদি বলেন যে আমাদেরকে অর্ধেক ভূমি দিতে হবে, তারপর বলেন যে না 94% ভূমি আমাদেরকে দিতে হবে, 6% ভূমি হচ্ছে যারা এখানে স্থায়ী অধিবাসী তাদেরকে আমরা দিতে রাজি আছি, এটা তো আসলে দ্বিরাষ্ট্র নীতিটার যে তাদের যে তত্ত্বটা যারা বলছে সেটাও তো আসলে এখানে বাস্তবায়িত হচ্ছে না। এখানে এটাও হুমকির মুখে পড়েছে। এরকম একটা পরিস্থিতি কখনোই আমরা বলতে পারি না যে আর বিশেষ করে আপনি দেখেন যেসব এলাকায়, যেমন পশ্চিম থেকে নতুন নতুন নিউ সেটেলমেন্ট হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে, ওইখানেও তারা ওই 6% এরিয়ার মধ্যেও তারা আস্তে আস্তে ঢুকে ওদেরকেও এখান থেকে কিছু, কারণ ইদানিং যে কথাটা উঠছে সেটা যে গাজার যে অধিবাসী তাদেরকে এখান থেকে মাইগ্রেট করে সিনাই পেনিনসুলাতে অথবা ইথিওপিয়ার কোনো অঞ্চল অথবা সুদানের পশ্চিম দিকে অথবা দক্ষিণ দিকে কোনো জায়গায় পুনর্বাসিত করা, মানে এটা তো পুরো জাতিটাকে আপনি উচ্ছেদ করতে চাচ্ছেন। এটা তো অনেক বেশি চাওয়া। হ্যাঁ, এটা অনেক বেশি চাওয়া। শুনুন, যারা এ ধরনের কোনো আন্তর্জাতিক নিয়ম নীতি কোনো কিছুই, মানবাধিকার কোনো কিছুই তার তোয়াক্কা করে না, এই ধরনের একটা কমিউনিটির সাথে আপনি দ্বিজাতি তত্ত্ব নিয়েও তো আপনি এখানে সমাধান আসতে পারবেন না। স্যার, দ্বিরাষ্ট্রনীতির এই ফর্মুলাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? যেটা ডক্টর কবির বললেন তাই তো হচ্ছে না, তো কথা একরকম কাজ আর একরকম। সেটা তো প্রতিফলন তাদেরকে দেখানো উচিত ছিল, তাদের আরও মানবিক, যেহেতু তারা শক্তিশালী পক্ষ ব্যাকড বাই ইউএসএ, তাদের তো ঔদার্য যদি দেখাতো যে ভ্রাতৃত্ব তারা, তাহলে না একটা সবাই পজিটিভলি ভাবতো, কিন্তু তারা তো সবসময় এতটা দখল করে আগ্রাসী থেকেছে। তাদের যদি তারা যেহেতু শক্তিশালী পক্ষ, তো শক্তিশালী পক্ষ হিসেবে তারা যদি ঔদার্য দেখাতো, ফিলিস্তিনিদেরকে গলায় মিলিয়ে নিত, যেটা ঠিক আছে অমানবিক না, মানবিকভাবে আচরণ করতো, তাহলে তো এই অবস্থাটা তখন একটা ভাবা যেত। তো সেটা তো ভাবার পরিবেশ তো তারা সৃষ্টি করে নাই, তো সেখানে তো এইভাবেই চলতে, এইভাবে আপনি উচ্ছেদই করার এখন পায়তারা করছেন যে সমূলে এখান থেকে সরিয়ে দেওয়া। সুতরাং তারা যে প্রস্তাব দিয়েছে সে প্রস্তাবে তারা নিজেরাই তো নেই, এটাই তো প্রতীয়মান হচ্ছে। এই ক্ষেত্রে আর এই কি সম্ভাবনা হবে? এই ক্ষেত্রে তো আমরা তো চাইবো যে একটা ন্যায্যতার ভিত্তিতে মানুষ হিসেবে, হিউম্যান বিইং হিসাবে কেউ কাউকে নির্যাতন না করুক, মানবিক একটা পরিবেশ পৃথিবীতে বজায় থাকুক। সেটাই তো আমরা একজন মুসলিম হিসেবে, একজন মানুষ হিসেবে আমরা সেটাই চাইব, তো কেউ নির্যাতিত না হয়। এই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে ফিলিস্তিনিরা এই ভাগ্য নিয়ে আসছে, তাদেরকে 75 বছর যাবৎ নির্যাতনই করা হচ্ছে আসে। তাহলে এর সুরাহা কী? এইগুলি সময়ই বলে দেবে। নির্যাতন তো আজীবন, আমি বিশ্বাস করি, পবিত্র কোরআন শরীফ পড়ি আমি কেয়ারফুলি, যেটা জালিম যারা পৃথিবীতে যে জুলুম করে একটা দিন পর্যন্ত টিকে থাকে, তার কিছু দিন থাকে, হয়তো 100 বছর থাকতে পারে, তারপরে তাদের চরম পতন হয়। এরকমই যদি এই নির্যাতন চলে, তাদের যারা নির্যাতনকারী জালিম তাদের পতন অনিবার্য, এটা সময়ের ব্যাপার। এবং মজলুমের আর হারানোর কিছু থাকে না। তো এই জন্যই মজলুমদের সাথে আল্লাহ আছে, মজলুমদের সাথে অবশ্যই কুদরত আছে। একটা সময়ের পরীক্ষা চলছে, ইনশাল্লাহ এটা থেকে উত্তরণ হবে। তবে আমাদের দায়িত্ব, আমরা যারা আছি, আমাদের দায়িত্ব বিশ্বময় মুসলমানরা এবং যারা আমরা মানুষ হিসেবে দাবি করি, আমাদের দায়িত্ব হলো ওই মজলুমদের, নির্যাতিতদের পাশে দাঁড়ানো, তাদের প্রতি সহানুভূতি, সহমর্মিতা, সহযোগিতা, তাদের ফুড সাপ্লাই যা কিছু আছে তাদের সমস্ত কিছুতে এগিয়ে আসে, এটা আমাদের দায়িত্ব। তাহলে দ্বিরাষ্ট্রনীতি কোনো সমাধান হতে পারে না। আরেকটা প্রশ্ন জনাব আনোয়ারুল করিম আরবি, আপনি ইরানে দীর্ঘ সময় পড়াশোনা করেছেন, প্রতিরোধ অক্ষ যেটা আমরা বলি আর কি, যেটা মূলত এখন পর্যন্ত সক্রিয়,
এই প্রতিরোধ অক্ষ গঠন করার ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূমিকা কতটুকু ছিল? এটা আমরা ভূমিকাকে আমরা এটাকে বলতে পারি, এভাবে বলতে চাই না যে ইসলামী রিপাবলিক এখানে সরাসরি কোনো জায়গায় হস্তক্ষেপ করে কোনো একটা দলকে তৈরি করেছে, তারপরে তাদেরকে ট্রেনিং দিয়েছে, তারপরে এরকম বিষয়টা ইয়ে না। যখন আর কি অনেকগুলো নির্যাতিত জাতি যখন তারা নিজেরাই দেখেছে যে তারা অপ্রেসড হচ্ছে, এই অপ্রেশনের অনুভূতিটা তারা নিজেরাই তখন তাদের যে বিদ্রোহী চেতনা, তাদের যে মানবাধিকারের তাদের যে কামনা, সে কামনার জন্য তারা নিজেরাই যখন আর কি সচেতন হয়েছে, তখন ইরান তাদেরকে এখানে আমরা বলতে পারি যে তাদেরকে সাপোর্ট দিয়েছে এবং তারা যদি তাদেরকে যে কোনো ধরনের সাহায্য চেয়েছে তারা সেখানে তাদের সাহায্য করেছে আর কি। এক্ষেত্রে ইরান থেকে তারা স্পিরিট লাভ করেছে আমরা বলতে পারি একরকম। কিন্তু এটাকে যেটা বলা হয় প্রক্সি ওয়ার, ইরান মানে ইয়েমেনিদের ব্যবহার করছে, হিজবুল্লাহকে ব্যবহার করছে, হামাসকে ইউজ করছে নিজের স্বার্থের জন্য, এরকম একটা বয়ান তৈরি করা হয়েছে আর কি। এরকম যে ন্যারেটিভটা বলা হয় এটা অবশ্যই সত্য নয়, কেননা এই ধরনের বয়ানের উদ্দেশ্য হচ্ছে যে কাউকে ব্লেম দেয়া। কিন্তু যখন আর কি খোদে ইয়েমেন জাতি তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যখন সংগ্রাম করছে, প্যালেস্টাইনিয়ানরা তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম করছে, এই লেবাননের অধিবাসীরা তাদের দক্ষিণ লেবানন থেকে তাদের আগ্রাসী বাহিনীকে বের করে দেওয়ার জন্য যখন সংগ্রাম করছে, তখন যদি কেউ যদি তাদের সাহায্য করে এবং তারা যদি তাদের সাহায্য চায় এবং তারা সাহায্যে এগিয়ে আসে, সেক্ষেত্রে কখনোই আমরা একটা প্রক্সি বলতে পারি না। এটা হচ্ছে যে এটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় একই রকম হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় অনেকে হয়তো হেল্প করেছে, হ্যাঁ, কিন্তু এটাকে আমরা কখনো এটা বলা ঠিক হবে না যে এটা হচ্ছে একটা প্রক্সি ওয়ার আর কি। ধন্যবাদ ডক্টর প্রফেসর শাহ কাউসার মোস্তফা আবুল আলাই স্যার, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি জনাব ডক্টর আনোয়ারুল কবির আরিফকে, যে আপনিও সময় দিয়েছেন আমাদেরকে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ আমরা আলোচনা করেছি ফিলিস্তিন সম্পর্কে, নির্যাতিত ফিলিস্তিন সম্পর্কে। কথায় বলে যে ফিলিস্তিনিরা রোজা রাখে পৃথিবীতে আর ইফতার করে বেহেশতে, যে এটাই হলো ফিলিস্তিনের বর্তমান সময়। আমরা ফিলিস্তিনের মুক্তি কামনা করছি, বিশ্ব দরবারেও আমরা ফিলিস্তিনের মুক্তির জন্য আহ্বান জানাচ্ছি। এই আহ্বান জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।